এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি এনটিপিসি টার্গেট করে একটি ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকে সেই ম্যাথের আমরা সলভ করব। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির উপর এবং বায়োলজির উপর ক্লাস দেওয়া রয়েছে, যেগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে আজকে যে প্রথম অঙ্ক সেটা বলা হয়েছে 38 টাকা দরে প্রতি কেজি 30 টাকা দরে প্রতি কেজি চিনি কোনো অনুপাতে একে অপরের সাথে মিশ্রিত করলে মিশ্রণ বিক্রি করার সময় এত টাকা প্রতি কেজিতে 10% লাভ হবে। এই টাইপের অঙ্ক যে দুটোকে একসঙ্গে মিক্সচার করার ওভারঅল দেওয়া থাকলো তখন তোমরা এলিগেশন প্রসিডিউর ইউজ করবে। 30 টাকা প্রতি দরে এত কেজি হলে অনুপাতে মেশানো হয়েছে, তাহলে ফার্স্ট কেস আর দুই কেস। প্রথমটা কস্ট প্রাইস আকারে দেওয়া রয়েছে, তাহলে প্রথমে কত 38 টাকা কেজি দরে 30 টাকা পার কেজি দরে। আর ওভারঅল দাম কি দেওয়া রয়েছে পয়েন্ট টাকাতে বিক্রির সময় দাম, কিন্তু সব অঙ্কে সিপিতে কনভার্ট করতে, দুটো সিপিতে আছে পয়েন্ট টাকা এবং পয়েন্ট টার্ম এসপিতে আছে, এসপি থেকে সিপিতে কনভার্ট করে নিতে হবে। এটা তোমাকে খালি মেইন। তাহলে 100/110 এসপি থেকে সিপিতে বানাতে গেলে 100 উপরে দিতে হয় আর 10% লাভ, তাই জন্য 10 যোগ করলাম 110। 3 11 33 2 22, তাহলে আলটিমেটলি আমরা বললাম 32, এপিসে 30 আছে, তাহলে অ্যালিগেশন ইউজ করব। এটা আমি এখানে লিখছি। 38 থেকে 32 গেলে হবে 6, 32 থেকে 30 গেলে হবে 2, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 1:3, অপশন এ। এ বি সি তিনজন ছাত্র এ বি এর চেয়ে 25% বেশি নম্বর পায়, সি এর চেয়ে 10% কম নম্বর পায়। বি যদি এত নম্বর পায় তাহলে সি কত নম্বর পেয়েছে? ফার্স্ট কন্ডিশন এ আর বি। থার্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এ আর সি এর মধ্যে দেওয়া রয়েছে। এ বি এর চেয়ে 25% বেশি, বি যদি 100 পায় তাহলে এ পাবে 125, এবং এ সি এর চেয়ে 10% কম, এ সি এর চেয়ে 10% কম, সি যদি 100 পায় তাহলে এ পাবে 90। ছোট করে দাও 25 দিয়ে, 5 পজিশন 125, 4 পজিশন 100। এটাকে যদি ছোট করি 0 0 কাটবে, 9:10। দুটোর মধ্যে সেম জিনিস কি? এ, তাই জন্য আমি এ কে সমান করব। তার মানে এটাকে এই পাশেরটাকে 9 দিয়ে গুণ করতে হবে। 5 9 45, 4 9 36। পরেরটাকে আমি গুণ করব 5 দিয়ে, যেহেতু এ সমান করব 5 9 45, 5 10 50। এবার আমরা এখান থেকে লিখতে পাবো A:B:C। মধ্যে কথা এবিসি রিলেশন নিয়ে আসতে হবে। এ 45, বি 36 আর সি 50। এখানে বি এর ভ্যালু দেওয়া রয়েছে 324, তাই আমি বলতে পারি 36 এর ভ্যালু 324। তাহলে এখান থেকে একের ভ্যালু বের করবো, 18 দিয়ে যাচ্ছে, 18 দোকানে 24, 18 324। তাহলে একের ভ্যালু হবে 18 কে 2 দিয়ে ভাগ 9। আমাকে এখান থেকে বের করতে সি এর মান কত, মানে 50 এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। 5 9 45, পাশে একটা শূন্য, 450। আয়তক্ষেত্রে কক্ষের দৈর্ঘ্য তার প্রস্থের 4/3 গুণ। যদি কক্ষটির ক্ষেত্রফল এত বর্গমিটার হয় তাহলে তার দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত? একটি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের 4/3 গুণ, তাহলে বেধ আমি 3x ধরলাম, লেন্থ হবে 4x। এর ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 3 4 12 x² ইকুয়াল টু 300। 12 দিয়ে কাটাকাটি, 12 দোকানে 24, 6 60, 5 12 60। তাহলে x² ইজ ইকুয়াল টু 25। তাহলে x এর ভ্যালু আমরা পাবো 5। এখানে বলছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত, মানে দুটোর বিয়োগফল। তাহলে লেন্থ মাইনাস ব্রেথ করলে আমরা পাবো 4x থেকে 3x বিয়োগ দিতে হবে x। তাহলে x এর ভ্যালু আমরা বের করলাম 5। তাহলে কি হবে সঠিক উত্তর? PQRS একটি চক্রাকার চতুর্ভুজ, বৃত্তাকার বৃত্তস্থ চতুর্ভুজ থাকতে পারে, একই জিনিস বৃত্তস্থ চতুর্ভুজ। PQRS এর কোণ P এবং R বিপরীত দিকে হবে। যদি কোণ P এবং কোণ R যথাক্রমে এত এত হয় তাহলে x এর মান কত? তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ আগে অঙ্কন করে নেই। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণগুলি P Q R S। কন্ডিশনে বলছে P কোণ R কোণ বিপরীত দিকেই রয়েছে। এখানে তোমার কনসেপ্ট ইউজ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। এই কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা করতে হবে। বিপরীত কোণ মানে কোণ পি প্লাস কোণ আর যোগ করলেই হবে সম্পূরক, মানে 180 ডিগ্রি। একই রকম ভাবে আবার কোণ এস কোণ কিউ যোগ করলে 180 ডিগ্রি। এটা কখন হয়? বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে। এখান থেকেই আমাকে সলভ করে এক্স এর মান নির্ণয় করতে হবে। কার মান জানি আমরা? পি এর মান জানি আর আর এর মান জানি। ফার্স্ট কন্ডিশনটা ইউজ করলেই হবে। কোণ পি এর মান দেওয়া রয়েছে 3x প্লাস 5, কোণ আর এর মান দেওয়া রয়েছে 4x। তাহলে যোগ করলে নিশ্চয়ই 180 হবে।
4 3 কত 7x, তাহলে 180 থেকে যদি আমরা 5 বিয়োগ করি 175, x ইকুয়াল টু 7 দোকানে 14 3 35, x এর ভ্যালু 25 ডিগ্রি। একটি ছাত্রাবাসে 35 দিনের জন্য 60 জন ব্যক্তি সংস্থান, 10 দিন পর আরো 5 জন ব্যক্তি ছাত্রাবাসে আছে, পরিষদ সংস্থান একই হারে কতদিন স্থায়ী হবে? তাহলে টাইম আর ম্যানের মধ্যে রিলেশন দেওয়া রয়েছে। প্রথমে বলা রয়েছে 60 জন ব্যক্তি 35 দিন, আমাকে বের করতে হবে টাইম কত আলটিমেটলি। তার 10 দিন পর, তার 10 এখানে বিয়োগ করে নাও, 35 থেকে 10 গেলে হবে 25, আরো 15 জন আসলো, তাহলে 60-এর সঙ্গে 15 আমাকে যোগ করতে হবে, তাহলে হবে 75। তাহলে এখান থেকে টাইম কত আলটিমেট সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 60 জন লোক একটি কাজ করে 25 দিনে, তাহলে একদিন এসে বেশি কাজ করবে, তাই গুণ হবে, তাহলে 25 গুণন 60। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে 75 জন কত দিনে করবে, ভাগ করে দেয় অধিক নিয়মের অঙ্ক, তাই 20 হবে সঠিক উত্তর। বার্ষিক এবং ষান্মাসিক 10% সুদের হারে এত টাকা এক বছর চক্রবৃদ্ধি সুদের সাথে পার্থক্য কত? দুটো কেস রয়েছে, একটা বার্ষিক, একটা 6 মান্থলি মানে ষান্মাসিক। তাহলে প্রথম দু ক্ষেত্রে যে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে সেটার মধ্যে পার্থক্য কত, এই হলো অঙ্ক। তাহলে প্রথম কেসে কি রেট অফ ইন্টারেস্ট সুদের হার 10% এবং 10,000 টাকা প্রিন্সিপাল এবং টাইম হলো 1 ইয়ার। সেকেন্ড কেসের কিন্তু 6 মাস, যেটা বলবে ষান্মাসিক, সেই ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল সেম থাকবে। আমাদের সমস্যা কোনটা, ঠিক অ্যাডজাস্ট করতে হবে কাকে, রেট অফ ইন্টারেস্ট আর টাইমকে। তাহলে কি ষান্মাসিক 6 মাস অন্তর অন্তর তার অর্ধেক হয়ে যাবে, রেট অফ ইন্টারেস্ট নিতে হবে আমাদের 5%। আর 1 বছরে 6 মাস 6 মাস, তাহলে 1 বছরের মধ্যে ইয়ার কত হবে, তাহলে ইনস্টলমেন্ট আকারে ভাবো, ইয়ার হবে 2 ইয়ার। এই যে দুই ক্ষেত্র থেকে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বাড়বো, ফার্স্ট কেস এবং সেকেন্ড কেস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত। আর 10% হারে এত টাকা 1 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে যা, 1 বছরের ক্ষেত্রে সিম্পলি ইন্টারেস্ট, এটাই অঙ্ক। 10% মানে কি 10,000 10% করলেই হবে 1 বছর, তো কোনো অসুবিধা নেই। তাই জন্য 10% মানে 1/10, 1/10 গুণ করলে 1000। এটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার্ষিক 1 বছরের ক্ষেত্রে। 1 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট যা, সিম্পলি ইন্টারেস্ট তা। তাহলে প্রথমটার ইন্টারেস্ট পেয়ে গেলাম, এবার দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্ট বের করবো। এবার কত বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু। তাহলে কত হবে, 10,000 এর 5% মানে 100 থাকবে, তাহলে দুটো শূন্য কাটো, 500। আবার 10,000 এর 5% 500 হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, আবার 500 এর উপরে 5%। তাহলে 2 বছরের ক্ষেত্রে ষান্মাসিক হারে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা পেলাম 1000 আর 25। এখন যে দুটো কন্ডিশন, যে সেকেন্ড কন্ডিশন, এই যে ফার্স্ট কন্ডিশন ক্ষেত্রে কম্পাউন্ডের দুটোর মধ্যে ডিফারেন্স কত, এটা নির্ণয় করতে বলছে। তাহলে 1025 থেকে 1000 বিয়োগ, তাহলে অ্যান্সার হবে 25। 10 জন ছাত্রীর গড় বয়স 15 বছর, 5 জন ছাত্রী যোগ দিল, গড় বয়স 1 বছর বাড়ে, তবে নতুন ছাত্রীর গড় বয়স কত? 10 জন ছাত্রীর গড় বয়স 15 বছর, টোটাল কত হবে, তাহলে 15 × 10, এটা 10 জনের টোটাল বয়স, 10 জনের টোটাল। তারপরে কি বলে 5 জন যোগ দিল, 10 5 কত 15 আসলো। এখন কি বলছে, গড় বয়স 1 বাড়লো, তাহলে আগে ছিল 15 বছর গড়, এখন তাহলে একবারে 16 হবে, তাহলে 15 × 16। এটা কত জনের বয়স, 15 জনের টোটাল বয়স, 15 জনের টোটাল বয়স হলো এটা। এখন ধরো ডিফারেন্স করে নেই, ডিফারেন্স করলে 5 জনের টোটাল বয়স বাড়াবে, এই 5 জন নতুন আসলো, 5 জনের টোটাল বয়স। তাহলে 15 কমন নেই, ইন্টু বিয়োগ করে দেবো, 16 তে বিয়োগ 10, তাহলে আলটিমেটলি 15 × 6। এখন 5 জনের টোটাল বয়স হলো এত বছর, তাহলে এই 5 জনের নতুন তাদের গড় বয়স কত, আমি টোটাল বয়স হলো এটা গুণ করলাম না, গুণ করে নিতে পারো, 6 × 15 = 90, 90 কে 5 দিয়ে ভাগ করলেই হবে এভারেজ, এই 5 জনের এভারেজ 18 বছর। 9 মাসের জন্য ধার্যকৃত সরল সুদের ধার অর্থের এত গুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তার মানে আমি যদি মনে করো প্রিন্সিপাল 100 ধরি, তাহলে প্রিন্সিপাল যদি আমি 100 ধরি, তাহলে ইন্টারেস্ট আসবে 100 0.12, সেটা তাহলে এটাই হয়। 9 মাসে ধার্যকৃত সরল সুদের ধার অর্থের 0.12, তার মানে হবে 100 গুণন 0.1, এটা আমাদের ইন্টারেস্ট গেল। তারপরে সুদের হার আমাকে বের করতে বলছে, আর ইকুয়াল টু হোয়াট, ইয়ার 9 মাস, আমরা বছরে অঙ্ক করি 9/12। এবার এখান থেকে আমরা আই ইকুয়াল টু পিটিআর প্রয়োগ করব। ইন্টারেস্ট হলো 100 গুণন 0.12, পি এর মান 100,
টি এর মান 9/12 পিটি, আর আমাকে বের করতে হবে বাই 100। তাহলে ফর্মুলা কি শিখলাম আমরা? I ইকুয়াল টু পি টি আর বাই 100, এই ফর্মুলা ইউজ করব। এখান থেকে আমি বের করব হলো আর এর মানটা কত। এই 100 এই 100 আমরা কেটে দিলাম, তার মানে নিচে বসবে 100। এটা কাটো, 3 3 9, 3 4 12, 3 4 12, তাহলে আর ইকুয়াল টু আমরা পাবো 16%। এটাই হলো সুদের হার। সর্বনিম্ন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 15, 1836 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ হয়, তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তার মানে কি, এমন একটি সংখ্যা বের করতে হবে, সর্বনিম্ন সংখ্যা যাদের অঙ্কগুলির যোগফল বের করতে হবে। সংখ্যাটা তো আমাকে বের করে নিতে হবে, কোনো একটা সংখ্যা পেলাম 1 2 3 4 5, সেই সংখ্যাটিকে যদি 15, 18, 36 দিয়ে ভাগ করি, প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার বাড়াবে 9। কিন্তু যদি আমি এটাকে 11 দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে 11 দিয়ে যদি ভাগ করি, সেই ক্ষেত্রে রিমাইন্ডার বাড়াবে 0। এই হলো অঙ্ক। তাহলে কি বলছে, একটা সংখ্যা বের করতে বলছে যা 15, 18, 36 দিয়ে ভাগ করলে, মানে এদের এলসিএম 15, 36, এর এলসিএম আমরা বের করতে হবে। ভাগ যদি করি তাহলে যে আমাদের রিমাইন্ডার বাড়াবে তা হলো 9, কিন্তু যদি 11 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার বাড়াবে 0, মানে ভাগ মিলে যাবে। তাহলে সংখ্যাটা কি ছিল, এই হলো অঙ্ক। তাহলে এই টাইপের প্রথমে আমাকে লসাগু করে নিতে হবে। 15, 18, 36, 9 দিয়ে দিতে পারে বা 3 দিয়ে দিই। 3 5 15, 3 6 18, 3 12 36, 3 দিয়ে দিলে 5 2, 3 2 6, 3 4 12, আবার 2 দিয়ে দাও 5 1 2। তাহলে 3 3 9, 9 2 18, 5 2 10, 180। তাহলে এলসিএম আমরা পেলাম 180। এখন আমাকে সেই সংখ্যাগুলো কি হবে, যেটা কিন্তু 180 তো 11 দ্বারা ভাগ করলে মিলবে না, এই জন্য আমাকে টেকনিক করতে হবে। 180 গুণন 1 প্লাস যেটা অবশিষ্ট হয় 9, 189। তাহলে এই সংখ্যাটা কি এখন 11 দ্বারা বিভাজ্য? না। এখন আমাদের দেখতে হবে কোন সর্বনিম্ন সংখ্যা এইভাবে করতে করতে আসে যেটা 11 দ্বারা ভাগ করলে মেলে। এইভাবে অঙ্কটা করতে হয়। 369, এটা কি 11 দ্বারা বিভাজ্য? না। আমি এখানে 180 কে 4 দিই, 3 দিয়ে হবে না, 3 দিয়ে গেলে কত 540, 549 যাচ্ছে না, 11 দিই। 720, 729, এটাও 11 দিয়ে যাবে না, 5 দিয়ে দাও। 5 90, 900, 999, 999 তো 11 দিয়ে যায় না, সরি হ্যাঁ 11 দিয়ে যায় না, এটা ক্যান্সেল। তার পরেরটা চেক করো, 180 ইন্টু 6 প্লাস 9, 6 18 108, 1080 প্লাস 9, তাহলে 1089। এই সংখ্যাটা তো 11 দিয়ে যাবে, 11 কে 11, 9 11 99, 8 9 11 99, 100 9 9 99, 11 দ্বারা ভাগ করলে এটা মিলছে। অথবা তুমি ইভেন যদি দেখতে পারো, 8 একে 9, 0 আর 9 যোগ করো 9, দুটো সেম আসলো, তার মানে 11 দ্বারা ভাগ করলে মিলবে। সংখ্যাটা আমি কি পেলাম, তার মানে 1089। এইভাবে তোমাকে করতে হবে, একটু লেন্দি অঙ্ক। তাহলে সংখ্যাটা হলো 1089। তাহলে 1089 সংখ্যাটিকে যদি আমরা 15, 18, 36 দিয়ে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে 9 ভাগশেষ হবে, এবং 11 দিয়ে যদি ভাগ করি, ভাগটা সম্পূর্ণরূপে ডিভিজিবল হবে। এই হলো অঙ্ক। তাহলে এখানে বলছি যে সংখ্যাটা পেলাম, এর অঙ্কগুলোর যোগফল কত? 8 9 17, আর 0 17 0 17, আর 1 18। তাহলে সাম হবে অঙ্কদ্বয় 18। দুটি জাহাজ তার বাতিঘরের দুপাশ হবে, এটা দুপাশ দিয়ে চলছে। জাহাজে পর্যবেক্ষণ করা বাতিঘরের শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। যদি বাতিঘরটি 81 মিটার উঁচু হয়, তবে দুটি জাহাজের মধ্যে দূরত্ব কত? হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক এটা। এটা হলো আমাদের বাতিঘর, যার হাইট হলো 81 মিটার, এবং একবার দেখলো 45 ডিগ্রি কোণে উন্নতি কোণে, যেখানে দেখলো, আরেকবার দেখলো 60 ডিগ্রি উন্নতি কোণে। তাহলে বলছে এই যে পোর্শন রয়েছে এ বি সি ডি, আমার বিসির মান কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। বিসির মান নির্ণয় করতে গেলে আমি আগে বিডির মান বের করব। তাহলে দেখো, যখন 45 ডিগ্রি হবে, এটার মান 81 হবে। কেন? এখানে আমরা ট্যান এর কনসেপ্ট ইউজ করব। ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে এডি বাই বিডি। ট্যান 45 ডিগ্রির মান হলো 1, এডির মান 1, বিডি। তাহলে বিডি ইকুয়াল টু আমি পেলাম এখান থেকে 81। একই রকম ভাবে আমি সিডির মান বের করব।
এবার আমাদের সিডি হবে এডি বাই সিডি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে এডির মান 81, তাহলে সিডির মান আমাকে নির্ণয় করতে হবে। tan 60 ডিগ্রির মান √3, তাহলে সিডির মান আমরা পাবো 81 বাই √3। তাহলে সিডি পোর্শনের মান পেলাম 81 বাই √3। এখন বলছে দুটো যোগ করলেই আমাদের বিসির মান, এই তো অঙ্ক। তাহলে 81 প্লাস 81 বাই √3, তাহলে 81 যদি আমি কমন নেই তাহলে √3 নিচে থাকবে, তাহলে √3 প্লাস 1। দেখো 81 1 প্লাস √3 নিচে √3, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। পরেরটা বলছে এত ক্যালকুলেশন করলে কত হবে। 8 মানে 2 এর কিউব, এটা সূচকের অঙ্ক কিন্তু পাওয়ার রিলেটেড। 2 এর কিউব 3 দিয়ে গুণ করো, 3 5 15 5, 3 একে 3 একে 4 4.5। 2 এর স্কয়ার, তাহলে স্কয়ারকে 2 দিয়ে গুণ করলে 2 এর মাথায় 5, 2 এর মাথায় 3.5, তারপরে ব্র্যাকেট মাথার মধ্যে 4/13। এখন পাওয়ার গুলোকে যোগ করব, 4 7 8 5 13, 2 এর মাথায় 13 ইন্টু 4/13, 13 13 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 এর মাথায় 4, তাহলে অ্যান্সার দাঁড়াবে 16। রোহিত একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরিবর্তে সংখ্যাকে 2 দ্বারা গুণ করলো, তাই ফলাফলটি সঠিক মানে কত শতাংশ হবে। প্রথমে সংখ্যাটা ধরলাম 10, তাকে 2 দিয়ে ভাগ করলো, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে অ্যান্সার পাবো আমরা 5। এখন বলো 10কে আবার 2 দিয়ে গুণ করলো, তাহলে অ্যান্সার পাবো আমাদের 10 দুগুণে 20। তাহলে বলছে ফলাফলের সঠিক মানের কত শতাংশ, সঠিক মানটাকে নিচে দিতে হবে। প্রথমে ভাগ করতে বলা হয়েছিল, এটাই সঠিক মান, একে নিচে দিতে হবে, যেহেতু এর বের করতে হচ্ছে সঠিক মানের কত। তাহলে 400% হবে এই অঙ্কের সঠিক উত্তর। যদি একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে 1 ঘন্টা দেরি নেয় এবং ট্রেনটি মিস করে, যদি সে গতিবেগ 5 কিলোমিটার পর বাড়িয়ে দেয় তাহলে 24 মিনিট দেরি হওয়ার জন্য ট্রেনটি মিস করে, সময় মতো পৌঁছানো তার কত গতিবেগে যাত্রা করা উচিত। তাহলে স্পিডের রিলেশন দেওয়া রয়েছে। স্পিড রিলেশন প্রথমে বলেছিল 4 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যাত্রা করে, আরেকবার ক্ষেত্রে বলছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে। প্রথমবার বলছে 4 কিলোমিটার পার আওয়ার যখন যাত্রা করে তখন 1 ঘন্টা দেরি নেয়, আবার 5 কিলোমিটার পার আওয়ার যাত্রা করলে 24 মিনিট দেরি দেয়। 24 মিনিটকে ঘন্টায় আমরা ট্রান্সফর্ম করে বের করে 60 দিয়ে ভাগ করতে হবে, 12 দোকানে 24, 5 12 60, তাহলে এত ঘন্টা দেরি নেয়। তাহলে বলছে সময় মতো পৌঁছানোর জন্য তার গতিবেগ কত হওয়া দরকার সেটাই আমাকে বের করতে বলছে। স্পিডের দুটো কন্ডিশন আমি লিখে দিলাম, স্পিডের সঙ্গে আমরা টাইমিং জানি ব্যস্ত সম্পর্ক, তাহলে সেটা হবে 5 আর 4 অনুপাত আকারে করছি যখন ডিস্টেন্সটা ফিক্স। এই যে টাইমের গ্যাপ 5 থেকে 4 গেল 1, এই গ্যাপ মানে দেরি, এটাও দেরি, এই দুটোর ডিফারেন্স 1 বিয়োগ 2/5। তাহলে পাবো আমরা 5 কে 5 বিয়োগ 2 3/5, তাহলে 1 এর ভ্যালু হলো 3/5 ঘন্টা। এখন আমি 5 এর ভ্যালু বের করব, কেন 5 এর ভ্যালু বের করলে হবে 3/5 ইন্টু 5, এত ঘন্টা, তাহলে 3 ঘন্টা। তাহলে যখন সে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে তখন তার সময় লাগে 3 ঘন্টা। যখন সে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে তখন তার সময় লাগে 3 ঘন্টা। এইটুক কনসেপ্ট বোঝা গেল। এখন বলছে তাহলে তার ডিস্টেন্সটা কত সেটাকে বের করে নিই। ডিস্টেন্স হবে 4 ইন্টু 3, 3 4 কত 12 কিলোমিটার, এটা হলো তার ডিস্টেন্স। ডিস্টেন্স বের করে দিলাম। এখন বলছে এখন সেই ডিস্টেন্স সময় মতো যাত্রা করে এবং 24 মিনিট দেরি নেয়, এবং কি বলছে তার ডিস্টেন্সটা তো আমরা বের করে দিলাম 12 কিলোমিটার, এটা কিন্তু তার ডিস্টেন্স, এটা তুমি বের করে একদম। ডিস্টেন্স যদি বলতো কত তাহলে অ্যান্সার হতো আমাদের 12 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাকে বলছে সময় মতো স্টেশনে পৌঁছানোর জন্য তার কত গতিবেগে যাত্রা করা উচিত। তাহলে দেখো স্পিডটা আমি কোনটা নেব, দেখো পুরো আমি কত সাহায্যে বের করলাম, এই 5-এর সাহায্য নিয়ে আর 4-এর সাহায্য নিয়ে, তার মানে এইখানে আমাদের ডিস্টেন্স গেল 12 কিলোমিটার। এখন বলছি সময় মতো যাবে, সময় মতো গেলে তার 3 ঘন্টা এমনি লাগে, সময় মতো যদি পৌঁছাতে চায় তাহলে কি তাকে 1 ঘন্টা যে বেশি লাগবে 4 কিলোমিটার যাওয়ার জন্য, তার মানে সেটাকে 1 ঘন্টা কমাতে হবে তার টাইমটা, তাহলে 3 থেকে 1 বিয়োগ করে 2, এই হলো লজিক। 6 কিলোমিটার পার আওয়ার বেগে তার যাত্রা করতে হবে। হিমাংশু একটি টি শার্ট কিনেছে, তার বিক্রয় মূল্য হচ্ছে 20% ছাড়ে, কিন্তু সেটিকে তার বিক্রয় মূল্যে বিক্রি করে, সমস্ত তার লাভ বা লোকসানের হার কত। তাহলে একটি টি শার্ট বিক্রয় মূল্যের চেয়ে 20% ছাড়ে, বিক্রয় মূল্য আমি ধরে নিলাম 100, তাহলে ডিসকাউন্ট হবে 20। তাহলে এখান থেকে আমি
বলতে পারি যে কিনলো হিমাংশু জিনিসটা, তাছাড়া কয়েন, তার ক্ষেত্রে কয়েন মূল্য হলো 80 টাকা। এখন কি বলছে, সমস্ত লেনদেন তার লাভ বা লোকসানের হার কত, তার মানে কি লাভ কত 20 টাকা, তার মানে তার 100 এসপি আর সিপি হলো 80, 20 টাকা, আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি ইন্টু 100। তার জন্য আমাদের অ্যান্সার দাঁড়াবে 4/25 এত লাভ। নেক্সট অঙ্ক বলেছে এর সিম্পলিফিকেশন করতে, তাহলে এটাকে আমি এ ধরবো, এই টাইপের অঙ্ক দিলে কি বি ধরবো। দেখো এটা কোনো লজিক এই দেওয়াই থাকবে, কোনো ফর্মুলাতে যায়, তাই এটা কি এ, এটাই, এটা বি, তাহলে প্রথমে কি ফর্মুলা বললো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে কি এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে গোটাটা এটাই হলো একটা ফর্মুলা, সেটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা, আর নিচে পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই কাটা, তাহলে পড়ে থাকবে আমাদের 2। নেক্সট অঙ্ক, এটা বীজগণিতীয় অঙ্ক দেওয়া রয়েছে 16x⁴ প্লাস 1/16 x⁴ 14159। এখান থেকে আমাকে বের করতে বলছে 2x প্লাস 1/2x এর মান। তাহলে এটাকে ভাঙে ভেঙে আসতে হবে। তাহলে এখান থেকে আমি নির্ণয় করব প্রথমে 4x² প্লাস 1/4x² এর মান কত। যখন এটা বের করবো এই জন্য শর্টকাট ফর্মুলা, তখন x আর 1/x আকারে থাকবে, দেখো 4x কাটাকাটি গেল, মানে x আর 1/x এর মান বের করতে 4 থেকে 2 বড় থেকে ছোটতে আসি, সেই জন্য আগে ফর্মুলা ইউজ করো। আর প্লাস প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, এই জন্য মনে রাখবে এর সঙ্গে √ওভার চিহ্ন দাও, 14159 প্লাস 2 যোগ করো। কেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা 2 থাকে, কারণ হলো এটাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবি কাটাকাটি যায়, এই ক্ষেত্রে যেহেতু কি x আর 1/x আকারে রয়েছে, তার মানে 2 টাইপ থেকে যোগ হয়, এই জন্য এখানে যোগ হলো। তাই যোগ করলে হবে 14161, একে তোমাকে বর্গমূল করতে হবে। তাহলে 14161 2 ঘর, আমি একটুখানি 2 2 করে নেওয়া উচিত ছিল, 61 41 তারপরে 1, আমি একটু স্টেপ জাম্প করবো তাড়াতাড়ি করার জন্য। দেখো 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 1102 কতবারে মিলবে, 11 দোকানে 22, 9 বারে মিলবে, দেখো 9 9 81, 1 9 2 18 26, 2061। তার মানে এর অ্যান্সার আমরা পেলাম 119। এটা তো গেল 4x² প্লাস 1/4x, কিন্তু আমাদের পৌঁছতে হবে 2x প্লাস 1। দেখো 4x মানে কি 2x তার হোল স্কোয়ার, 4x মানে 2x তার হোল স্কোয়ার, তার মানে এখান থেকে আমি লিখতে পারি এখান থেকে 2x প্লাস 1/2x এর মান। একই লজিক কিন্তু, তার মানে আগেরটা ক্ষেত্রে যোগ করি, এটাও যোগ করতে হবে, 2 যোগ করবে, 119 প্লাস 2, তাহলে 121, তার বর্গমূল করলে অ্যান্সার হবে 11। প্রচুরক মধ্যমান অনুপাত এত, তাহলে প্রয়োগের সম্পর্ক থেকে ব্যবহার করি গড় এবং প্রচুরকের মান। এই জন্য একটা ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা হলো মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড মানে হলো প্রচুরক, মিডিয়ান মানে মধ্যমা, মিন মানে হলো গড়। এখন দেখো কিসের মান, প্রচুরকের মান 13:9, মানে প্রচুরকের মধ্যমানের অনুপাত। তাহলে প্রচুরককে আমি বলতে পারি 13x আর মধ্যমানকে আমি বলতে পারি 9x। এখন মানটা বসাও, প্রচুরকের মান 13x, মধ্যমান মানে মধ্যমা, যার মান 9x, তাহলে মিডিয়ানের জায়গায় বসাবো 9x, 3 9 27x ইকুয়াল টু 2 মিন। এখান থেকে আমি মিনের মানটা বের করব। 27 থেকে তাহলে 13 গেলে তাহলে এই পাশে চলে যাবে, বিয়োগ হবে, 7 থেকে 3 গেলে হবে 4, 2 এর থেকে 1 গেলে 14, মাইনাস 2 মিন। এখান থেকে আমি মিনের মানটা বের করে নেব, তাহলে হবে মিনের মান আমরা পাবো 7 দোকানে 14, 7। এখান থেকেই এখানে 2 মিন রয়েছে, তুমি এখানে x দিয়ে করে, তাহলে 7x। এই তাহলে মিনের মান আমরা পেলাম 7x। আমাকে বলছে মিন এবং প্রচুরকের অনুপাত, তাহলে মিন হলো 7x, প্রচুরক মানে মোডের মান দেওয়া রয়েছে 13x, অনুপাত। তাহলে অ্যান্সার বাড়ালো 7:13।
যদি একটি বস্তুর সামগ্রিক বাজেট অপরিবর্তিত রাখার জন্য ব্যবহার শতকরা 25% বৃদ্ধি হয়, তাহলে মূল্য কতটা হ্রাস করতে, এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে। তাহলে ব্যবহার বৃদ্ধি পেলে 25%, তার নিশ্চয়ই মূল্য হ্রাস হবে, করতে কতটা হ্রাস হয়েছে, এই জন্য শর্টকাট টেকনিক 25/125 100 যোগ করে দাও ইন্টু 100, 5 25 125, 5 করে 120%, অপশন সি। এই যদি বৃদ্ধি না করে হ্রাস বলতো, তাহলে উপরে আমি তো 25 লিখতাম, তাহলে 100 থেকে 25 বিয়োগ 75টা নিচে লিখতাম, 125 জায়গায় 175। পরেরটা জ্যামিতির অঙ্ক। এই যে একটা বৃত্ত রয়েছে, বৃত্তে বিন্দু বি এবং কেন্দ্র ও, এই কেন্দ্র হলো ও। তারপরে কি বলছে, বিন্দু পি থেকে, এই যে বিন্দু পি থেকে একটা স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। স্পর্শক মানে টাচ করে যাবে, স্পর্শক অঙ্কন করলাম পিটি। তারপরে বলছে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে, তাহলে এই যে ওটি হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা আমাকে নির্ণয় করতে বলছে। ওটির মান কত? এইখানে একটা মেইন কনসেপ্ট আছে, কোন একটা স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ সবসময় এইভাবে যদি যায়, তাহলে স্পর্শক পিটি। স্পর্শক মানে বৃত্তের পরিধিকে টাচ করে যাবে, সেটা হলো স্পর্শক। আর স্পর্শক আর ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রি হয়, তার মানে এই কোণটার মান 90 ডিগ্রি। এই হলো লজিক অঙ্কটা, এটা তোমাকে জানতে হবে। তাহলে পি বৃত্তের কেন্দ্র ও থেকে 26 মিটার দূরে, তাহলে ওপির মান 26 দেওয়া রয়েছে এবং স্পর্শকের মান দেওয়া রয়েছে 10। এখান থেকে আমাকে বের করতে ওটির মান মানে ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে হবে। তার মানে এখানে 90 ডিগ্রি কোণ, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ ইউজ করবো। অতিভুজ আমাদের ওপি, ওপি স্কয়ার ইকুয়াল টু লম্ব ওটি স্কয়ার, ভূমি তুমি পিটিও নিতে পারো, উল্টো নিতে পারো, সেটা ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ওপি মানে 26, 26 স্কয়ার 676, আর ওটি মানে 10, 10 স্কয়ার 100, পিটি স্কয়ার। তাহলে 676 100 গেলে 576 ইকুয়াল টু পিটি স্কয়ার। তাহলে পিটির মান বর্গমূল করতে হবে, সেটা দাঁড়াবে 24। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:7, তাদের লসাগু 261, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে অনুপাত দেওয়ার জায়গায় এক্স দিয়ে লিখতে পারি, 3x আর 7x। এদের লসাগু করলে হবে 3 7 21x, যার ভ্যালু দেওয়া রয়েছে 231। তাহলে এক্স এর ভ্যালু আমরা বলতে পারি 21, 23 2 11। এখান থেকে আমাকে বের করে ক্ষুদ্রতমের মান কত, ছোটটা কোনটা, 3x। তাহলে 3x এর ভ্যালু বের করতে হবে, 3 11 33। একটি পরিবারের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 14:11, সঞ্চয় এলো এত হলে পরিবারের মাসিক আয় কত? তাহলে কি সেভিং ইজ ইকুয়াল টু ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, এই হলো লজিক। তাহলে আয় হলো আমাদের 14 আর ব্যয় হলো কত 11, তাহলে সঞ্চয় কত, এই দুটো ডিফারেন্স, 14 থেকে 11 বিয়োগ করো 3, তাহলে 3 এর ভ্যালু 13500। তাহলে 1 এর ভ্যালু আমরা পাবো 3 4 12, 1 3 5 15, 4500। এখান থেকে তার মাসিক আয় কত, মানে মাসিক আয় মানে 14 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 5 14 70, 4 14 56 7 63, তার পাশে দুটো শূন্য বসাও। একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত 3:2 এবং এর আয়তন এত হলে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? ব্যাসার্ধ আমি ধরতে পারি 3x, অনুপাত ধরতে গেলে কিছু দিয়ে গুণ করতে হয়, এবং হাইট তার 2x। আকার কি, এই সিলিন্ডার, যার হাইট হলো 2x এবং রেডিয়াস হলো 3x। তাহলে এর আয়তন দেওয়া রয়েছে, তাহলে তোমাকে আয়তনের ফর্মুলা ইউজ করতে হবে চুঙের, সেটার ফর্মুলা হলো পাই আর স্কয়ার। তাহলে আয়তনের মান এখানে দেওয়া রয়েছে 19404, পাই বারে 22/7, আর এর মান এখানে আমাদের 3x, x স্কয়ার হবে 9x স্কয়ার ইন্টু হাইট হলো 2x। এই হলো অঙ্ক। এবার তোমরা কাটাকাটি করতে হবে x এর মান বের করার জন্য। তাহলে 11 দোকানে 22, 11 দিয়ে কাটলাম, 11 থেকে 11, 19 থেকে 11 গেলে হয় 8, 84 7 11 77, 7 70, 6 11 66, 4 44, তাহলে 1764। আর 7 6 13 4 17 18, আবার 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 9 অক্ষে 9 8 86, 9 9 81, 5 54, 6 9 54। তাহলে আমাদের আবার 2 দিয়ে কাটাকাটি যায়, এখন 2 দিয়ে 2 2 4 দিয়ে যায় একবারে, এখানে 2 এখানে 2, 4 দিয়ে করলে আমরা পাবো 4 4 16, 3 36, 4 9 36। তাহলে এখন দাঁড়ালো উপরে x কিউব আর নিচে 7, তাহলে x কিউব ইকুয়াল টু 7, আর 49 কে আমি লিখতে পারি 7 × 7, তার মানে 7 এর কিউব। তাহলে এখান থেকে আমি বলতে পারি x এর ভ্যালু 7।
এখন তো আমাদের এখানে এক্স এর মান বেরিয়ে গেল। এক্স এর মান মানে এখানে আমি ব্যাসার্ধ বের করতে পারবো এখন 3×7 = 21, আর হাইট এখান থেকে আমি বের করতে পারবো, সেটা হলো 14। এখন আমরা বলছি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত। সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2πr। তাহলে 2 বসবে, আর পায়ের মান আমরা ইউজ করব 22/7, এবং আর এর মান এখানে হলো 21, আর এইচ এর মান 14। এবার তোমাদের কাটাকাটি করতে হবে। তাহলে 3×7 = 21, আচ্ছা 21টা থাকলে ভালো ছিল। আচ্ছা 22×2 = 44 ইন্টু 3×14 = 42। এবার একটু লক্ষ্য করো দেখি, প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা। ইউনিট ডিজিট নিয়ে চেক করো। 4×8, ইউনিট ডিজিট একটাতে 8 রয়েছে, এটা হলো 1848, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে গুণ করে দেখতে পারো 44, 42, 4×8, 4×8, 4×8ই হবে এটা, 4×4 = 16, 4×4 = 17, আর 8ই 8×6 = 14, অপশন বি। নেক্সট অঙ্ক বলেছে কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কোসেক টু থিটা 1.24, তবে এতর মান নির্ণয় করতে বলছে। তাহলে কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1.24। এই অঙ্কটা করার জন্য একটাই ফর্মুলা ইউজ হবে, সেটা হলো নোট করে নাও, সেটা হলো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যেহেতু কট দিয়ে আমাকে মান বের করতে হবে, কোসেক গুলোকে কনভার্ট করে আমি কটে আনবো, তাহলে কোসেক স্কয়ার থেকে ওপরটাতে কমন নিয়ে নেবো আগে ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে পড়ে থাকবে কোসেক স্কয়ার থিটা আর -1 ইকুয়াল টু 1.24। তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা পেলাম, আবার এখানে কোসেক স্কয়ার থিটা -1, তাহলে -1 যদি হয় কোসেক -1, এটার জায়গায় আমি লিখতে পারি তাহলে কট স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা এই যে এটার জায়গায় আমি লিখতে পারি কট স্কয়ার থিটা, তার মানে এই ফর্মুলা থেকেই আসলো ইকুয়াল টু 1.24। আবার দেখো কোসেক যেহেতু আমি কট দিয়ে আনতে হবে, কাকে চেঞ্জ করতে হবে, কোসেককে চেঞ্জ করতে হবে। কোসেকের জায়গায় তাহলে আমি লিখতে পারি আবার 1 প্লাস কট স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটার জায়গায় ইনটু কট স্কয়ার থিটা, আর এখানে যা থাকবে তাই। এবার তুমি গুণ করো, দেখবে কট স্কয়ার থিটা ইনটু কট টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হবে 1.24। এটাই আমাকে বের করতে হবে যে কট স্কয়ার থিটা আর কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস এর মান কত। অ্যান্সার দাঁড়ালো 1.24, অপশন এ। আজকের ক্লাসে এই 30খানা অঙ্ক ছিল, এই 30খানা অঙ্ক আমরা করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।